মানুষের শরীর টুকরো টুকরো করে কেটে রাখা, মাথা আলাদা, হাত আলাদা, ছেঁড়া ত্বকের ফাঁক দিয়ে জমাট বাঁধা রক্ত। 2006 সালের সেই ভোরে দিল্লির সবচেয়ে কড়া নিরাপত্তা ঘেরা জায়গা তিহার জেলের প্রধান ফটকে শুয়েছিল এমনই এক বীভৎস দৃশ্য। রাতের প্রহরীরা প্রথমে ভেবেছিল কোনো পশুর দেহ, কিন্তু কাছে যেতেই আতঙ্কে তাদের পা কাঁপতে শুরু করলো। এটা মানুষের দেহ। মাথাটা ফেলে দেওয়া হয়েছে একটি ছেঁড়া বস্তার ভেতরে, দুটো হাত আলাদা করে পলিথিনে গুঁজে রাখা, বুকের খাঁচা এমনভাবে কাটা যেন কসাইখানার কোনো মাংস। বাতাসে ভাসছে এক অদ্ভুত গন্ধ, শুকিয়ে যাওয়া রক্ত আর পচা মাংসের। দেহের পাশে রাখা একটি চিঠি, সাদা কাগজ, তাতে কালো মোটা অক্ষরে লেখা, আইন আমাকে ধরতে পারবে না, যদি সাহস থাকে চেষ্টা করো। চিঠিটা যেন পুলিশের গালে সরাসরি চাপটাঘাত। দিল্লির পুলিশ হেডকোয়ার্টারে খবর পৌঁছতেই হইচই। মিডিয়া চিৎকার করে হেডলাইন চালায়। দিল্লির বুক কাঁপিয়ে দিল রহস্যময় কসাই। লোকেরা প্রথমে ভেবেছিল এটা গ্যাংওয়ার, হয়তো মাফিয়া কারো প্রতি বার্তা দিতে চেয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা যখন মৃতদেহ পরীক্ষা করলেন তখন ভয়ঙ্কর সত্য বেরিয়ে এলো। লাশকে এমনভাবে টুকরো করা হয়েছে যেভাবে একজন অভিজ্ঞ কসাই পশুর দেহ কাটে, কিন্তু কোনো গ্যাংস্টার এত সময় নেয় না। এ কাজ করেছে এমন এক মানুষ যে খুনের উপর উপভোগ করতে চায় তার শিল্পকর্ম, আর সেই শিল্পকর্ম প্রদর্শনের জন্য বেছে নিয়েছে ভারতের সবচেয়ে বড় কারাগার তিহার জেল। এই হত্যাকাণ্ড এক ঝটকায় দিল্লির মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে দিল। রিক্সা চালক, দিনমজুর, শ্রমিক, সাধারণ গরিব মানুষরাই বেশি আতঙ্কিত হলো। তারা জানতো ভিকটিমটি ঠিক তাদের মতোই একজন। কয়েকদিন পার হতেই শহরের অলিতে গলিতে ফিসফাস একজন সিরিয়াল কিলার বেরিয়েছে। নাম নেই, চেহারা নেই, শুধু একটাই পরিচয়, দ্য বুচার অফ দিল্লি। পুলিশ বিশেষ টিম গঠন করলো। প্রতিদিন বৈঠক, প্রতিদিন বিশ্লেষণ, কিন্তু কোনো ক্লু নেই। ফরেন্সিক জানালো খুনি ঠান্ডা মাথায় কাজ করেছে। দেহ কেটে আলাদা করার দক্ষতা দেখে মনেই হচ্ছিল অভিজ্ঞতা অনেক পুরনো। অপরাধ বিশেষজ্ঞরা বললেন এ কোনো এককালীন ঘটনা নয়, এটা শুরু মাত্র। তাদের ভবিষ্যৎবাণী সত্যি হতে বেশি সময় লাগলো না। কয়েক সপ্তাহের মধ্যেই শহর আবার কেঁপে উঠল। সকালের প্রথম আলোয় আবার পাওয়া গেল এক টুকরো দেহ, একই জায়গায়, তিহার জেলের দরজার সামনে। পাশে আবার একটা চিঠি, তাতে লেখা, আমি ফিরে এসেছি, কিছুই করতে পারলে না। দিল্লি পুলিশ বুঝলো এবার তারা এক সিরিয়াল কিলারের মুখোমুখি, এবং সে শুধু খুন করছে না, পুলিশকে খোলাখুলি অপমান করছে। দ্বিতীয় হত্যাকাণ্ডের পর পুলিশ দিশেহারা হয়ে পড়ল। খুনি যেন তাদের সঙ্গে এক খেলায় মেতেছে। সে জানতো প্রতিটি হত্যার খবর প্রথম পাতায় ছাপা হবে, টেলিভিশনে বারবার দেখানো হবে, আর সেই আলোচনায় তাকে পরোক্ষ আনন্দ দিচ্ছিল। ভিকটিম কারা ছিল? তদন্তে বেরিয়ে এলো একটি প্যাটার্ন। বেশিরভাগ নিহত ছিল গরিব, শ্রমিক, অভিবাসী অথবা এমন মানুষ যাদের নিখোঁজ হলেও তেমন হইচই হবে না। তারা শহরে কাজের জন্য এসেছে, পরিচয়পত্র নেই, আত্মীয় স্বজনও দূরে। তাদের জীবন যেমন অদৃশ্য, মৃত্যুও তেমন অদৃশ্য হয়ে যায়। খুনি এই দুর্বল মানুষদেরই টার্গেট করছিল। পুলিশ জানতে পারলো খুনি প্রথমে তাদের সঙ্গে বন্ধুত্ব করত, খাবার খাওয়াতো, আশ্রয় দিত, তারপর ছোটোখাটো কারণে হঠাৎ রেগে যেত। রাগের বিস্ফোরণেই ঘটত হত্যাকাণ্ড। এভাবেই পুলিশের সামনে আসে একটি নাম, চন্দ্রকান্ত ঝা। সে ছিল বিহারের মানুষ। ছোটবেলায় দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে, কাজের খোঁজে দিল্লি এসেছিল। শুরুতে সবজি বিক্রি করত, পরে ছোটোখাটো শ্রমিকদের সঙ্গে ওঠা বসা শুরু। লোকজন বলতো ঝা সহজে রেগে যেত, সামান্য ভুল হলেও মারধর করত। কিন্তু তার রাগ ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয়। প্রতিটি খুনের পর ঝা মৃতদেহকে কেটে ফেলত, তারপর সেই দেহ ফেলে দিত তিহার জেলের সামনে। কেন তিহার? তদন্তকারীরা বুঝতে পারল এটা প্রতীকী। ঝার ভেতরে পুলিশের প্রতি এক অদ্ভুত ঘৃণা ছিল। সে মনে করত আইন তাকে একসময় অপমান করেছে, তাই প্রতিটি খুনকে সে পুলিশের প্রতি প্রতিশোধ হিসেবে সাজাচ্ছিল। তৃতীয় হত্যাকাণ্ডে আবার একই কাণ্ড ঘটল। এবার ভিকটিমের পরিবার বলল কয়েকদিন আগে তাদের আত্মীয়কে এক লোক আশ্রয় দিয়েছিল, তারপর হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়। তারা লোকটির নাম মনে রেখেছিল, চন্দ্রকান্ত ঝা। এবার পুলিশের সন্দেহ নিশ্চিত হলো। মিডিয়ায় ঝড় উঠল, পত্রিকা লিখল, দিল্লি আন্ডার এ সিজ অফ সিরিয়াল বুচার। রাত নামলেই শহরে রাস্তাঘাট খালি হয়ে যেত। শ্রমিকরা আতঙ্কে দলে দলে ফিরত। অনেক কলোনিতে মানুষ গুজব ছড়াতো খুনি নাকি মানুষের রক্ত পান করে। আসলে খুনিকে নিয়ে গুজব যত বাড়ছিল, ঝা তত বেশি উপভোগ করছিল। তার জন্য খুন শুধু শত্রুতা নয়, এক ধরনের প্রদর্শনী। পুলিশ এবার কৌশল পাল্টালো। যেসব জায়গায় ঝা যাতায়াত করতে পারে সেখানে সোর্স বসানো হলো। প্রত্যেক গলিতে নজরদারি। কিন্তু ঝা ছিল চতুর। সে এক জায়গায় বেশি দিন থাকতো না। কখনো নদীর ধারে, কখনো ভাঙা ঘরে, আবার কখনো শ্রমিক কলোনিতে।
মাসের পর মাস কেটে গেল। প্রতিবার হত্যাকাণ্ড ঘটলে একই জায়গায় টুকরো দেহ ফেলে যেত, বার্তা দিত আমি আছি, আমাকে তোমরা ধরতে পারবে না। এই টানা ব্যর্থতায় পুলিশের ভেতরে চাপা আতঙ্ক জমতে শুরু করলো। জনতার ক্ষোভ বাড়ল। টিভি চ্যানেলের প্রশ্ন উঠল, দিল্লি পুলিশ কি এক খুনির সামনে হেরে গেল? যা যেন পুলিশের ওপরই হাসছিল। কিন্তু প্রতিটি শিকার যতই নিখুঁতভাবে সে বেছে নিক, খুনের পর অদৃশ্য হওয়া তত সহজ হচ্ছিল না। ধীরে ধীরে ছোটোখাটো ভুল করতে শুরু করলো। এক শ্রমিকের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া করলো, কেউ সেটা শুনে ফেললো, পুলিশ সূত্র পেল। এভাবেই শুরু হলো খুনিকে ধরার অভিযান। 2007 সালের শুরুর দিকে দিল্লির পুলিশ ভেতরে ভেতরে চরম চাপে। টানা কয়েকটা খুনের পর রাজধানী শহরে মানুষদের মনে ভয়ের বাতাস এমনভাবে জমাট বেঁধেছিল যে কেউ রাত নামার পর একা চলাচলই করতো না। ঝাঁকে খুঁজতে বিশেষ টিম তৈরি হলো। ইন্টেলিজেন্স ব্যুরো থেকে শুরু করে সিবিআই সবাই কড়া নজর রাখছিল, কিন্তু ঝা যেন ভূতের মতো। সে হঠাৎ এসে মানুষকে নিয়ে যেত, হত্যা করতো, টুকরো টুকরো করতো আর হাওয়ায় মিলিয়ে যেত। তারপর আবার দেহগুলোকে ভোরের আলোয় সাজিয়ে রাখতো তিহার জেলের ফটকে। প্রতিবারই পুলিশের দিকে ঠোঁট উল্টানো বার্তা। এমন সময় একটি সূত্র এলো। এক শ্রমিক পুলিশের কাছে জানালো কিছুদিন আগে সে এক লোকের সঙ্গে পরিচিত হয়েছিল। লোকটা তাকে খাবার খাইয়েছিল, রাত কাটানোর জায়গা দিয়েছিল। তার নাম চন্দ্রকান্ত ঝা। সেই শ্রমিক হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কয়েকদিন পর তার টুকরো পাওয়া গেল তিহারের সামনে। এবার পুলিশের সন্দেহ নিশ্চিত হলো। পুলিশ সোর্স ছড়িয়ে দিল, কে ঝাড় সঙ্গে কথা বলে, কোথায় যায়, কাকে আশ্রয় দেয়, সব নজর রাখা হলো। অবশেষে ঝাড় গতিবিধি ধরা পড়ল। সে পশ্চিম দিল্লির একটি ভাড়া করা কক্ষে লুকিয়ে আছে। অভিযান নামলো। রাত গভীর, পুলিশ ঘিরে ফেলল সেই জায়গা। ঘরের ভেতরে তখন টেবিলের ওপর ছুরি, দা আর রক্তমাখা কিছু কাপড়। দরজা ভাঙতেই হকচকিয়ে গেল টিম। ঝা সেখানে বসে চুপচাপ বিড়ি খাচ্ছিল, যেন কিছুই হয়নি। গ্রেফতারের মুহূর্তেও তার চোখে কোনো ভয় ছিল না, ঠোঁটে এক রহস্যময় হাসি। পুলিশ যখন হাতকড়া পরালো, ঝা শান্ত গলায় বলল, অনেক সময় নিলে, ভেবেছিলাম ধরতেই পারবে না। থানায় নিয়ে গিয়ে জেরা শুরু হলো, কিন্তু ঝা অবাক করা ঠান্ডা মাথায় সব উত্তর দিল। প্রশ্ন করা হলো, কেন মানুষ হত্যা করেছো? ঝা হেসে বলল, তারা আমাকে বিরক্ত করছিল, ছোটোখাটো কারণে রেগে গিয়েছিলাম, তখন মেরেছি। এবার পুলিশ জিজ্ঞেস করলো, লাশ তিহারে ফেলে দাও কেন? তখন ঝা বলল, আমি চাইছিলাম পুলিশ জানুক আমি তাদের চেয়ে বেশি ক্ষমতাশালী। তাদের চোখে চোখ রেখে বার্তা দিতে চেয়েছিলাম। পুলিশ অফিসাররা হতবাক। ঝা এক একটা খুনের বর্ণনা দিতে লাগলো যেন সে কোনো সাধারণ কাজের গল্প করছে। কিভাবে ভিকটিমকে বিশ্বাস করাতো, খাবার দিত, তারপর হঠাৎ খুন করত, কিভাবে দেহ টুকরো টুকরো করত, কোন ছুরি ব্যবহার করত, সব কিছু বিস্তারিত বলল। সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, সে এসব করতে কোনো অনুশোচনা বা অনুভব করতো না, বরং যেন এক তৃপ্তি ছিল মুখে। এবার মিডিয়ায় ঝড় উঠল। হেডলাইন, দ্য বুচার অফ দিল্লি কট, ম্যান হু মকড পুলিশ ফাইনালি অ্যারেস্টেড। দিল্লির মানুষ কিছুটা স্বস্তি পেল, কিন্তু একই সঙ্গে তারা জানতে পারল তাদের শহরে মাসের পর মাস এক দানব মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ চার্জশিট তৈরি করলো। মোট অন্তত 7টি খুনের প্রমাণ পাওয়া গেল। সন্দেহ করা হলো আরও অনেক খুন সে করেছে, যেগুলোর কোনো ক্লু পাওয়া যায়নি। সব প্রস্তুতি শেষ হতেই ঝাঁকে আদালতে তোলা হলো। শুরু হলো ভারতের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর ট্রায়াল। আদালত ভরা সাংবাদিক, দর্শক আর আইনজীবীতে। মাইক্রোফোনের ঝলকানিতে ক্যামেরার ফ্লাশ পড়ছে একের পর এক। কাঁচের ঘরে বসে আছে চন্দ্রকান্ত ঝা। তার চোখে কোনো ভয় নেই, বরং ঠোঁটের কোণে সেই পরিচিত অদ্ভুত হাসি। প্রথম দিনেই বিচারক জিজ্ঞেস করলেন, অভিযুক্ত তুমি কি দোষী? ঝা গলা নামিয়ে বলল, হ্যাঁ আমি করেছি, কিন্তু এর জন্য আমার কোনো অনুশোচনা নেই। এই ঠান্ডা জবাবে আদালতে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তারপর গুঞ্জন। সংবাদপত্রের পরের দিনে শিরোনাম হয়ে গেল, সিরিয়াল কিলার অ্যাডমিট গিল্ট উইদাউট রিমার্স। সাক্ষীরা একে একে হাজির হলো। নিহতদের পরিবার কাঁদতে কাঁদতে বলল কীভাবে তাদের প্রিয়জন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। ফরেন্সিক বিশেষজ্ঞরা বলল, লাশ কাটার ধরন দেখে মনে হচ্ছিল খুনি দীর্ঘদিন ধরে এই কাজ করছে। আইনজীবীরা ঝার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলল, তিনি কি মানসিক রোগী নাকি সম্পূর্ণ সচেতন অবস্থায় অপরাধ করেছে? মেডিকেল বোর্ড রিপোর্ট দিল, ঝা মানসিক রোগী নয়, বরং সচেতন, ঠান্ডা মাথার খুনি। এদিকে আদালতে প্রতিটি শুনানি যেন নাটকের মতো চলতে লাগলো। একদিন ঝা বিচারকের দিকে তাকিয়ে বলল, আমাকে যদি ফাঁসি দাও সেটা হবে তোমাদের জয়ের প্রমাণ, কিন্তু আমি চাই সবাই মনে রাখুক আমি দিল্লি পুলিশকে মাসের পর মাস খেলাচ্ছি। এমন কথায় বিচারক রীতিমতো বিস্মিত।
মিডিয়ায় আলোচনা চলল সপ্তাহের পর সপ্তাহ। দিল্লির রাস্তায় মিছিল হলো বুচার অফ দিল্লি মাস্ট হ্যাং। মানুষ চাইছিল দ্রুত বিচার আর শাস্তি। অবশেষে রায় ঘোষণার দিন এলো। কোর্টরুমে সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল। বিচারক গম্ভীর গলায় রায় পড়লেন, চন্দ্রকান্ত ঝা, তুমি নৃশংসভাবে একের পর এক নিরীহ মানুষ হত্যা করেছ। শুধু হত্যা নয়, তাদের দেহ টুকরো করে প্রদর্শন করেছ, সমাজে আতঙ্ক ছড়িয়েছ। তোমার অপরাধ মানবতার প্রতি চরম অপমান। তাই আদালত তোমাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছে। শুনে আদালত কাঁপিয়ে উঠল করতালিতে। নিহতদের পরিবার কাঁদল, কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর ঝা, সে শান্তভাবে দাঁড়িয়ে বলল, আমি জানতাম এটাই হবে, কিন্তু মনে রেখো, দিল্লির ইতিহাসে আমার নাম লেখা থাকবে। আর ঠোঁটে আবার সেই অদ্ভুত হাসি। 2013 সালে তিহার জেলের ভেতরেই চন্দ্রকান্ত ঝার মৃত্যু কার্যকর হলো। শেষ মুহূর্ত পর্যন্ত সে কোনো অনুশোচনা দেখায়নি। সে শুধু বলেছিল, আরও সময় পেলে আরও খুন করতাম। এভাবেই শেষ হলো দিল্লির সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারের অধ্যায়। কিন্তু তার রেখে যাওয়া আতঙ্ক আজও মানুষের মনে কাঁপুনি ধরায়। কারণ একটা সত্যি রয়ে গেছে, দানব সবসময় ছায়ার ভেতরেই জন্ম নেয়। আর আমরা যখন তাকে উপেক্ষা করি, তখনই সে রক্তের খেলায় মেতে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার উপস্থাপনা বা গল্প। যদি আমার উপস্থাপনাগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে আপনিও কিছু আমাকে সাপোর্ট দেখাবেন, আর আমিও প্রতিনিয়ত আপনাদের সামনে এরকম রোমাঞ্চকর গল্প উপহার দেব। একটা কথা মনে রাখবেন, প্রতিটা গল্প এক টুকরো সত্য, আর প্রতিটা সাবস্ক্রাইব এক নতুন গল্পের শুরু। নমস্কার, জয় হিন্দ।